কি শত্রুরা সহজে দেখে ফেলবে, বুঝতে পারবে যে যে কিছু মানুষ আসছে বা আপনাকে ট্রেস করতে পারবে। তো ওরা কি করে দেখবেন ওই পরিবেশের সাথে মিশে যাওয়ার জন্য ওই ঘাস, মাথায় ঘাস বা লতা পাতা দিয়ে এমন ভাবে ওই ন্যাচারাল ইসের সাথে মিশে যেন যেতে পারে, যেন দূর থেকে দেখলে মনে হয় যে এটা কোনো গাছ বা এটা ঘাস বা ওখানকার কিছু, এরকম যেন মনে হয়। এগুলাও হচ্ছে এই ট্যাকটিক্যাল মার্কসের মধ্যে পড়ে। ইভেন যেটা বলছিলাম এই যে ফরমেশন এবং মুভমেন্ট, যুদ্ধক্ষেত্রে ফরমেশন বা পদক্ষেপ অনুসরণ করে, যুদ্ধক্ষেত্রে তো তারা এইভাবে আগায়। হঠাৎ করে আপনি শত্রুর ইসে ঢুকে পড়তে পারবেন না তো দৌড়ে যেয়ে, তাহলে তো আগেই মারা পড়ে যাবেন। কারণ শত্রুর অলওয়েজ তাদের কাছে বিভিন্ন দূরে দেখার জন্য দূরবীন বা এই জাতীয় অনেক কিছু থাকে, তারা দেখতে পায় কিলোমিটার কি কিলোমিটার দূরে কি আছে সব দেখতে পায়, রাডারের মাধ্যমে দেখতে পায়, ড্রোনের মাধ্যমে দেখতে পায়, বিভিন্ন নতুন আছে আবিষ্কার হয়েছে যেগুলোর মাধ্যমে শত্রুর অবস্থান বোঝা যায়। আপনি ধরেন সুন্দরবনে একটা জায়গাতে কি করবে, একটা বনদস্যুর আস্তানায় বা জলদস্যুর আস্তানায় অ্যাটাক করবে। সো আগে থেকে যদি তাদের অবস্থান না বুঝে, কোন সময় তারা কি করে বা কি অবস্থায় থাকে, কোন সময় অপ্রস্তুত থাকে, সব অবস্থান বুঝে দেখবেন বেশিরভাগ সময় দেখা যায় যে এই টাইপের শত্রুদের আস্তানায় যখন আক্রমণ করে, শুনে থাকবেন যে ওই সময়টা তারা হয়তো বা ঘুমাচ্ছিল বা এই যে তাদের আস্তানার মধ্যে সবাই ছিল, চারিদিক দিয়ে যে ঘিরে ফেলেছে, এভাবেই ধরে ফেলে। এগুলা হচ্ছে কাইন্ড অফ টেকনিক্যাল মাস। ঠিক আছে, সো কন্ডিশনিং মার্স। আমরা আসি নাম্বার 5, কন্ডিশনিং মার্স। কন্ডিশনিং মার্সে কি আছে, ভারী ওজন, অতিরিক্ত ওজন বহন করে হাঁটা, অর্থাৎ তাদের যে ব্যাকপ্যাক যা থাকে সেটা ছাড়াও অনেক সময় দেখবেন, আমি দেখেছি যশোরে গাছের গুড়ি বলে না, গাছের টুকরা টুকরা অংশ, ভারী অংশ যেগুলা, গাছ কাটার পরে এই ভারী অংশ নিয়ে তারা ওইটা নিয়ে হাঁটতে থাকে বা দৌড়াতে থাকে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য। বিভিন্ন ধরনের ট্রেন, অর্থাৎ ট্রেন বলতে বোঝাচ্ছে বালু কাদা বা পাহাড়ি এলাকার যে ড্রেন টাইপেরই থাকে, অথবা নির্দিষ্ট রাস্তা থাকে যেসব জায়গাতে এরকম মানে প্রতিকূলতা থাকে, প্রতিবন্ধকতা থাকে, সেরকম জায়গা দিয়ে, এগুলো হচ্ছে কন্ডিশনিং। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের জন্য বা নিজেদের প্রস্তুত করার জন্য আপনাকে সব কন্ডিশনে সাথে খাপ খাইয়ে নেওয়া। পচা দেখবেন পচা পানির মধ্যে দিয়ে ট্রেনিং করতে যাচ্ছে, ওখানে ডুব দিচ্ছে, কোনো অসুবিধা নাই, কারণ কি ওদের এটাকে বলা হয় অ্যাকচুয়াল কন্ডিশনিং ট্রেনিং বা কন্ডিশনিং মার্চ। স্ট্যামিনা টেস্টিং এক্সারসাইজ, সহনশীলতা পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের ব্যায়াম। অর্থাৎ আমি দেখেছি ঢাকাতে মিরপুর ক্যান্টনমেন্টে আমার সুযোগ হয়েছে দেখার। তো আমি দেখেছি ওরা যেটা করে, ওদের যে এরিয়া আছে এটা প্রদক্ষিণ করে, এখানে বিভিন্ন অবস্ট্রাকল থাকে, কোনো কোনো জায়গাতে মইয়ের মতো থাকে, কোনো কোনো জায়গাতে ওয়াল থাকে, কোনো কোনো জায়গাতে বালুর বস্তা থাকে, ইভেন ফুল গিয়ার নিয়ে, পিঠে ব্যাগ থাকে, অস্ত্র থাকে, এগুলা নিয়ে তারা দৌড়াতে দৌড়াতে আসে। তো তাদের টাইমিংও কাউন্ট করে কে কত সময় আসছে বা এরকম। তো এগুলা কিন্তু কন্ডিশনিং, অর্থাৎ তাকে খাপ খায় না। আপনি যখন বাইরের দেশে যাবেন বা কোনো দেশের সাথে যুদ্ধ হচ্ছে, আপনি ফিল্ডে যুদ্ধ করছেন, তো এমনও হতে পারে বা কোনো জায়গাতে আপনি অ্যাটাক দিচ্ছেন বা কোনো জায়গাতে একটা অপারেশনে যাচ্ছেন, সেক্ষেত্রে হতে পারে সবসময় আপনার মতো যে ওপেন ফিল্ড থাকবে যে তা তো না। অনেক সময় দেয়াল টপকে যেতে হতে পারে, অনেক সময় নদী বা খাল পার হয়ে যেতে হতে পারে, ঠিক আছে, অনেক সময় কাদা বালুর রাস্তা পাড়ি দিতে হতে পারে, পাহাড়ি এলাকায় হতে পারে। এগুলা হচ্ছে কন্ডিশনিং মার্চ। এরপরে আসে নাইট মার্চ। নাইট মার্চটা কি? নাইট মার্চ হচ্ছে রাতের অন্ধকারে পদযাত্রা, নেভিগেশন স্কিল, কম আলোতে নেভিগেশন দক্ষতা বৃদ্ধি করা, অর্থাৎ কম আলোতে আপনাকে ট্রেস করা বা কম আলোতে যাতে মানে আপনি ট্রেনিংও করতে পারেন, যাতে করে আলো স্বল্পতা থাকলেও কোনো অসুবিধা নেই। আমরা নর্মালি বাসা বাড়িতে এখন কি করি, এখন কি কেউ হারিকেন ইউজ করি বা ল্যাম্প ইউজ করি? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? না স্যার, জি না স্যার, ল্যাম্প ইউজ করা হয় না। আচ্ছা, আমরা ইউজ করি না কেন? কারণ ল্যাম্প যে পরিমাণ বাতি দেয়, এখন তার চেয়েও বেশি বাতি দেয় আমাদের যে ইলেকট্রিক বাল্ব বা আদার্স, তাই না? তো এখন ল্যাম্প কেন আমরা ইউজ করি না? আগে যে সময় ল্যাম্প চলতো সেই সময় কি মানুষ সুন্দরভাবে চলতে পারতো না, চলাফেরা করতে পারতো না? চলাফেরা করতে স্যার। ওই সময় স্যার দেখবেন যে করছে তো। চলাফেরা করছে, ওই সময় মানুষ পড়ালেখা করতো কেরোসিনের মাধ্যমে,
ঠিক আছে, বা অনেক সময় ঝড় বর্ষার সময় অনেকে করতো। মোমবাতি তো আরো পরে আসছে, বাট ল্যাম্প তো প্রথমের দিকেই আসছে। পুরান ল্যাম্প এক এক অঞ্চলে এক এক রকম নাম বলে, এই নামগুলো শুনলে আবার হাসিও লাগে। ঠিক আছে, আমাদের এলাকায় বলে যেটাকে ল্যাম্প, ছোট যেটার মধ্যে কেরোসিন থাকে আর ধরার ব্যবস্থা থাকতো ছোট, হারিকেন না, এটাকে বলা হতো যে টেমি। বুঝতে পেরেছেন? ল্যাম্প যেটা, এটাকে বলা হতো টেমি। এটা আঞ্চলিক ভাষা, এই জন্য বললাম যে এক এক অঞ্চলে এক একটা নাম অন্যরকম। তো আমরা কেন ওই সময় মানুষ সাধারণভাবে লাইফ লিড করতো, এখনো সেই একইভাবে লাইফ লিড করছে, বাট ল্যাম্পটা এখন করে না। সো ওই রাতের অন্ধকারে আগে মানুষ চলার জন্য যে ধরনের লাইট ব্যবহার করতো, আগে আমার মনে আছে বাজারে লাইট সারাই করার জন্য ওই যে মিস্ত্রিরা আসতো, এসে বিছানা পেতে ওরা বিভিন্ন লাইট সারাই করতো। ওই সময় আমার মনে আছে দস্তার টাইপের, দস্তার লাইট ছিল এক ধরনের, ওটার মধ্যে হক ব্যাটারি দিতে হতো। আপনারা হক ব্যাটারি দেখেছেন? জি স্যার। দেখেন নাই হক ব্যাটারি? এরকম কেউ আছেন? স্যার ওই যে সিলভার কালারের লাইট গুলা স্যার, মাথাটা একটু মোটা ছিল। সিলভার কালারের লাইট পেছনে ঘুরিয়ে পেঁচিয়ে করতে জি হয়। অনেক সময় দেখা যেত যে এটা ফোকাসটা ঠিক হতো না, এটাতে আবার একটু জি মানে কাগজ টাগজ দিয়ে মানে পাকাতে একটু ঘুরিয়ে এটার আবার ফোকাসটা ঠিক করতো, এরকম কিনা? জি স্যার। আর স্যার এই যে লাইটের মাথাটা ছিল একটু বেশি, বর্তমান লাইট গুলোর চেয়ে মোটা স্যার। আর হ্যাঁ, হচ্ছে স্যার ইয়েটা ছিল হলুদ আলো হইতো বেশিরভাগ সময়। হ্যাঁ এক্স্যাক্টলি হলুদ আলো হতো। তো এখন খেয়াল করেন, এখন কত ইসের পরিবর্তন আসছে, যে এখন এমন লাইট, মাঝে একটা সময় চলে আসতো যে মানুষ বিদেশ থেকে লাইট নিয়ে আসতো, চিকন কালো কালারের লাইট নিয়ে আসতো। সেই কালো কালারের লাইটে কি করতো, এমন ওয়েট, ওইটা দিয়েও মানুষকে মার্ডার করা যেত, এমন ওয়েট। এরকম লাইটও আসছে না পরে? জি স্যার। জি স্যার, ওই লাইটও এখনো দেখছেন, আসছে। এখন মানুষ কি করে, এখনো যে সব এলাকার মানুষ লাইট ব্যবহার করে, টর্চ লাইট, তারা দেখবেন বেশি চার্জ থাকে, সেরকম রিচার্জেবল। আগে ব্যাটারি ছিল, এখন আর ওই ব্যাটারি ইউজ করে না, এখন রিচার্জেবল লাইট ইউজ করে, যেটার মধ্যে ব্যাটারি গুলা চার্জ দেওয়া যায়। এখন আরো ফোকাস, অনেক লং ডিস্টেন্স, লম্বা দূরত্বে দেখা যায় এরকম। সো রাতের অন্ধকারে পদযাত্রার কথা বলছিলাম, নেভিগেশন স্কিলের কথা বলছিলাম। হ্যাঁ, কম আলোতে দক্ষতা বৃদ্ধি, ট্রেস করা, মার্চিং করা। ঠিক আছে, শৃঙ্খলা এবং নিরাপত্তা, রাতে নিরাপদ এবং শৃঙ্খলাবদ্ধ ভাবে চলাচল করা। ঠিক আছে, এগুলা নাইট মার্চিং এর মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। স্পেশালাইজড মার্চ, স্পেশালাইজডটা হচ্ছে এই কারণেই, এটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়া, বিভিন্ন আবহাওয়ার পরিস্থিতির উপর। শীতের সময়ে, গরম বা বৃষ্টির দিনে বিভিন্ন আবহাওয়ায় হাঁটা বা মার্চিং করা, ক্লাইম্বিং। হুম, আর এটা হচ্ছে, এটা টাইপিংটা একটু মিস্টেক হচ্ছে। এটা হচ্ছে রেপলিং, দড়ি ব্যবহার করে, মানে যেটাকে বলা হয়, আপনি পাহাড়ে দেখবেন, আপনারা যদি বেয়ার গ্রিলস এর ভিডিও দেখে থাকেন কেউ, তাহলে বুঝবেন পাহাড়ে বা ওই যে বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, প্রতিকূল পরিস্থিতিতে পাহাড়ে ওঠা, ওখান থেকে আবার হচ্ছে রোপের মাধ্যমে, যে জায়গাতে যাওয়া যায় না, রোপের মাধ্যমে পাহাড়ে আরোহণ করা, বা এক গাছ থেকে অন্য গাছের সাথে রোপ বেঁধে এক নদী পার হওয়া, এরকম করা। ঠিক আছে, বিকল্প ট্রেন, অর্থাৎ বিকল্প ট্রেন, এর আগেও আমরা ট্রেনের কথা বলেছি, বালু কাদাযুক্ত জলাভূমিতে হাঁটা, হ্যাঁ, চিকন খাল এরকম কোনো কিছুতে চলাফেরা করা, মার্চ করা। ঠিক আছে, সো এই প্রকারভেদের মাধ্যমে সামরিক বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক শক্তি এবং কৌশলগত দক্ষতা উন্নত করা হয়। এই যে যতগুলা দেখেছেন, স্পেশালাইজড মার্চ, নাইট মার্চ, কন্ডিশনিং মার্চ, ট্যাকটিক্যাল মার্চ, ফোর্স মার্চ, ঠিক আছে, দেন গ্রুপ মার্চ আর বেসিক মার্চ। তাহলে আমরা কতগুলা প্রকারভেদ জেনেছি? বেসিক মার্চ, গ্রুপ মার্চ, ফোর্স মার্চ, tactical march, a conditioning march, night march
and specialized marks. মনে থাকবে সবার? কিছু তো মনে থাকবে, রাইট? জি স্যার। পরীক্ষায় যদি আসে টেকনিক্যালি লিখে দেবেন, সবগুলো মনে না থাকলে যে বিভিন্ন প্রকারের এই যে মার্কস বিভিন্ন প্রকারের রয়েছে, প্রধান প্রকারগুলো নিম্নরূপ বলে আপনার যদি 4টা মনে থাকে 4টা লিখবেন, 5টা মনে থাকলে 5টা লিখবেন, যত বেশি মনে থাকবে তত বেশি লিখে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি আমরা একটু এই মার্কস পিটি কেন প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ মার্কস পিটি। আমরা অলরেডি এটার ইম্পর্টেন্সটাও এটার ভেতরে কিন্তু আমরা জেনে গিয়েছি এটা কেন প্রয়োজন হয়। আমরা বিভিন্ন এক্সাম্পল দেখেছি, বিভিন্ন অ্যাক্টিভিটিস যে তারা করে, যে প্রয়োজন কেন সেটাও আমরা অলরেডি জেনেছি। তারপরেও আমরা একটু দেখি। মার্কস পিটি একটি সংগঠিত শারীরিক প্রশিক্ষণ। এটা কিন্তু নরমাল প্রশিক্ষণ না, এটা একদম সুশৃঙ্খল সংগঠিত শারীরিক প্রশিক্ষণ, যা বড় গোষ্ঠীতে পরিচালিত হয়। বড় গোষ্ঠী বলতে বড় গ্রুপ বোঝাচ্ছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, ইভেন পুলিশে এটা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু বড় বড় গোষ্ঠী বা বড় বড় বাহিনী বলতে পারেন, বড় বড় গ্রুপ বলতে পারেন, বড় বড় দলও বলতে পারেন। এর মূল যে লক্ষ্য সেটা কি? শারীরিক স্বাস্থ্য, ফিটনেস এবং সহনশীলতা উন্নত করা। তাহলে মার্কস পিটির মেন উদ্দেশ্য বা লক্ষ্য কি? শারীরিক স্বাস্থ্য, ফিটনেস এবং সহনশীলতা উন্নত করা। মার্কস পিটির প্রয়োজনীয়তা এবং সুবিধাগুলো একটু আমরা দেখি। শারীরিক ফিটনেস উন্নয়ন। আমরা জানি যে মার্কস পিটি যা করে, মার্কস পিটি করলে এমনি আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, আমরা অলরেডি সেগুলা জেনেছি, ঠিক আছে? ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এখানে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের কথা বলা হয়েছে, ঠিক আছে? পেশির শক্তি বৃদ্ধি, সহনশীলতা বৃদ্ধি। আপনি লম্বা সময় ধরে ট্রেনিং করছেন, তাহলে কি আপনার সহনশীলতা বেড়ে যাবে না? আপনি ধরেন 2 ঘন্টা ধরে হাঁটছেন, তাহলে আপনার ক্যাপাসিটি বাড়বে, ঠিক আছে? এন্ডুরেন্স ট্রেনিং হয়ে যাচ্ছে। তো আপনি লম্বা সময় ধরে ব্যাকপ্যাক নিয়ে, অস্ত্র নিয়ে ডিল করছেন, আপনার পেশির শক্তি বাড়বে, আপনার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার ইন্টারনাল অর্গান গুলা সব ডেভেলপ করবে। মানসিক স্বাস্থ্য উন্নতি, মানসিক স্বাস্থ্য বৃদ্ধিতে খুবই সহায়তা। নিয়মিত শারীরিক কার্যকলাপ মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। যদিও যদি কেউ ডিফেন্সে চাকরি করে, শুরুতেই খেয়াল রাখবেন, শুরুতে একটু নজর রাখবেন যে যখন ট্রেনিং করে, ট্রেনিং এ সে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় না, বরং অবনতি হয়। কারণ কি? তারা মানসিকভাবে হয়ে পড়ে। কারণ একটা নর্মাল পিপল হঠাৎ করে একটা বাহিনীতে এসে নিজেকে খাপ খাইয়ে নেওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট। তাদের যে মানসিক টর্চার বলেন, ফিজিক্যাল টর্চার বলেন, এগুলা কিন্তু সহজে তারা মেনে নিতে পারে না। যে আমি বাসায় ছিলাম, ভালো ছিলাম, বিন্দাস, বন্ধু বান্ধবদের সাথে মিশতাম, বাসায় মায়ের হাতে রান্না খাইতাম, আর এখানে এসে আমার টাইম টু টাইম রিপোর্ট, 19-20 হলেই পানিশমেন্ট। সেগুলা দেখবেন তারা বরং পাগল হয়ে যাওয়ার মতো হয়ে যায়, অনেক সময় অনেকে পালিয়ে চলেও যায়। বাট এক থাকলে তারা আবার এনজয় করে, স্ট্রেস রিলিফ হয়। এই টাইপের অ্যাক্টিভিটিস বা ব্যায়ামগুলো করলে কি হয়? স্ট্রেস বা চাপ রিলিফ হয়। আপনি যদি প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন, তখন কিন্তু আপনার আর সমস্যা হবে না। তখন আপনারা যদি কোনো একটা ট্রাকে ধরেন বান্দরবনে আপনাকে যেতে হবে, তখন আপনার মনে হবে না যে বান্দরবনে কঠিন জায়গায় সেই এত কিছু মনে হবে না, যদি আপনার প্রপার ট্রেনিংটা থাকে, ঠিক আছে? মোটিভেশন এবং একাগ্রতা, দলগত কার্যক্রমের মাধ্যমে মোটিভেশন এবং একাগ্রতা বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যখনই এই টাইপের অ্যাক্টিভিটিস করব, অ্যাক্টিভিটিস গুলো যদি আমরা সুন্দরভাবে করতে পারি, তখন কিন্তু আমরা আরো মোটিভেট হই যে না, আমাদের ভালো হয়েছে, আমরা আমাদের দল, আমরা যে একটা গ্রুপ, একটা দল, সবাই একইভাবে কাজ করছি, এটা আমরা প্রমাণ করতে পারছি, তখন কিন্তু মোটিভেশনটাও বাড়ে। দলগত কাজ ও শৃঙ্খলা, অলরেডি এটা বলেছি, দলগত কাজের দক্ষতা বেড়ে যায়, শৃঙ্খলা এবং সমানুবর্তিতা। অর্থাৎ আপনি যখন টাইম টু টাইম রিপোর্ট করবেন, আপনার খাওয়া দাওয়া সময় মতো, গোসল সময় মতো, আপনি নামাজ পড়ছেন সময় মতো, আপনি অনুশীলন করছেন সময় মতো, তখন কিন্তু আপনার লাইফটাই ডিসিপ্লিন হয়ে যায়। খেয়াল করবেন, আপনার এলাকাতে যদি ডিফেন্সের কেউ থাকে, তারা দেখবেন বাচ্চাদের উল্টাপাল্টা কোনো কিছু সহ্য করতে পারে না, খুব বকাবকি করে। কারণ কি? তাদের লাইফটাই ডিসিপ্লিনের লাইফ, এর জন্য ইনডিসিপ্লিন অ্যাক্টিভিটিস তারা পছন্দ করে। বুঝতে পারছেন সবাই? সমন্বয় এবং জি স্যার, সহযোগিতা। বুঝা গেছে।
হ্যালো, সবাই বুঝতে পারছেন, রাইট? জি স্যার, বুঝতে পারছি স্যার, নেটে সমস্যা করে তো। দলের সাথে কাজ করার মাধ্যমে সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধি পায়। যখন তারা একটা গ্রুপে কাজ করবে, যখন তারা একটা গ্রুপে কোনো অ্যাক্টিভিটিস করবে, তখন নিজের টিমমেটদের সাথে কি হয়, এই যে কোঅর্ডিনেশনটা ডেভেলপ করে। কোনো অসুবিধা হলে সবাই সবাইকে সহযোগিতা করছে। ঠিক আছে? তাদের মধ্যে সমন্বয় থাকছে। তো এগুলোও কিন্তু এই মার্কসপিটির প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। স্বাস্থ্যকর অভ্যাস গঠন। যখন আপনি রেগুলার এক্সারসাইজ করবেন, আপনি ডায়েট ঠিক মতো নিবেন, ঠিক আছে? তখন কিন্তু আপনার অভ্যাস, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে উঠবে। শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ মোকাবেলা। নতুন চ্যালেঞ্জ গ্রহণ, মানসিক দৃঢ়তা, ঠিক আছে? যখনই আপনি এই ট্রেনিং এ অভ্যস্ত হয়ে যাবেন, তখন একটা সময় আপনার মনে হবে যাই হোক না কেন আমার কোনো অসুবিধা নেই। নিজেকে ওইভাবে খাপ খাইয়ে নিতে পারবেন। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করবেন। এখন যদি আমাদের কারো কাছে যদি অস্ত্র দিয়ে দেয়, আমরা দেখা যাবে হাত পা কাঁপাকাঁপি করছি। আর তাদের কাছে দিলে তারা স্বাচ্ছন্দ্যে কিন্তু এগুলা চালাতে পারবে। নতুন চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ থাকে। তো তারা নতুন যখন আপনি যত স্ট্রংলি হ্যান্ডেল করতে পারবেন, তত আপনি নতুন চ্যালেঞ্জ নিতে পারবেন। যত আপনি নিজে অ্যাডাপ্টেশন হবে, নিজের যত দক্ষতা বাড়বে, তত কিন্তু আপনার চ্যালেঞ্জ নিতে পছন্দ করবেন। ঠিক আছে? আপনার যদি এখন পরীক্ষার প্রিপারেশন ভালো হয়, আপনার নিজেরই কিন্তু ভালো লাগবে। ঠিক আছে? আপনার নিজেরই ভালো লাগবে যে যতই কঠিন কোশ্চেন হোক না কেন, সিলেবাস আপনি কমপ্লিট করেছেন, সিলেবাসের মধ্য থেকেই কোশ্চেন হলে আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। সো এটা কিন্তু কাইন্ড অফ নিউ চ্যালেঞ্জ। আপনার যদি প্রিপারেশন ভালো থাকে। ঠিক আছে? শৃঙ্খলাবদ্ধ এবং সংগঠিত জীবনযাপন। এটা বললাম যে তারা রুটিন মাফিক চলে। ঠিক আছে? এই মার্কসপিটি সামরিক বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সংগঠিত প্রতিষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহৃত হয় শারীরিক এবং মানসিক দক্ষতা উন্নয়নের জন্য। আমরা দেখেছি এটার ফিজিক্যাল কি ডেভেলপমেন্ট হয় বা ফিজিক্যালি কিভাবে ইফেক্টিভ, কতটা ইফেক্টিভ সেটাও জেনেছি, এবং মেন্টালিও এবং দক্ষতা উন্নয়নেও এটা যে গুরুত্ব সেটা আমরা অলরেডি জেনেছি। সো মার্কসপিটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে, আবারও বলছি, এই বাহিনী থেকেই মূলত এটা স্প্রেড হয়েছে। যে শুধুমাত্র বাহিনীতে হবে তা না, এটা স্কাউটে আসছে, এটা বিএনসিসি তে আসছে, যাতে বাচ্চারা এগুলো ইভেন স্কাউট বিএনসিসি বাদেও শিক্ষা প্রতিষ্ঠানে যে হাউস সিস্টেম থাকে, অ্যানুয়াল স্পোর্টসে দেখবেন হাউজের বাচ্চারা সবাই মার্চ পাস করছে, মার্চ প্রদক্ষিণ করছে। সেটা কিন্তু এই মার্চপিটি প্রমোট করেছে তারা, বিশেষ করে বাহিনীর প্রতিষ্ঠানগুলোতে তো বেশি হয়। ঠিক আছে? বাহিনীর প্রতিষ্ঠানগুলোতে দেখবেন এগুলা ফরজ কাইন্ড অফ, এইগুলা ছাড়াই অ্যানুয়াল স্পোর্টস হয় না। এরপরে আসি আমরা একটু রিদমিক এক্সারসাইজ বা রিদমিক ব্যায়াম। আচ্ছা, রিদমিক ব্যায়াম কি, এটা কেউ কি বলতে পারবেন একটু? কেউ বুঝেন রিদমিক ব্যায়াম? স্যার স্যার কোনো এটা হচ্ছে ছন্দের তালে তালে মিউজিকের কিছু তালে ব্যায়াম করা স্যার, যুক্ত। ছন্দ বা মিউজিকের তালে তালে। ছন্দের তালে তালে রিদমিক এক্সারসাইজ মিন্স ছন্দময় ব্যায়াম। সো এটা কাইন্ড অফ মিউজিকের সাথে সাথে কিছু এক্সারসাইজ করা। ডান্স ইজ অন কাইন্ড অফ এক্সারসাইজ, বাট এটা ডান্স ধরা যায় না ওরকম ভাবে। অর্থাৎ আপনি এক্সারসাইজের মুভমেন্ট করবেন, দেখে অনেকটা মনে হতে পারে যে ডান্সই দিচ্ছে, বাট আপনারা জুম্বা হয়তো বা অনেকে জুম্বা নাম শুনেছেন, এরকম জুম্বাও কাইন্ড অফ এক্সারসাইজ, ইন্ডিয়াতে প্রচুর প্রচলিত। সো রিদমিক ব্যায়াম হলো একটি শারীরিক ব্যায়াম যা সঙ্গীতের সাথে সামঞ্জস্য রেখে করা হয়। এটি সাধারণত একটি গ্রুপের সাথে সংগঠিতভাবে করা হয় এবং বিভিন্ন শারীরিক ক্রিয়া যেমন স্ট্রেচিং, লাফানো, দৌড়ানো, অন্যান্য শারীরিক কার্যক্রম অন্তর্ভুক্ত করে। রিদমিক ব্যায়ামের মূল লক্ষ্য হলো শারীরিক ফিটনেস বৃদ্ধি করা, শরীরের নমনীয়তা, দ্যাট মিনস ফ্লেক্সিবিলিটি, কোঅর্ডিনেশন উন্নত করা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করা। সো রিদমিক এক্সারসাইজেরও অনেকগুলা বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম। কি করা? ফিটনেস বৃদ্ধি, ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করা, তারপরে কোঅর্ডিনেশন ডেভেলপ করা বা বৃদ্ধি করা, শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়ন করা। সো এই রিদমিক এক্সারসাইজও কিন্তু গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আমার স্কুলেও হয় এটা, তাদের জন্য ওই প্লে থেকে, প্লে নাই, আমাদের নার্সারি থেকে 2 এর বাচ্চাদের রিদমিক এক্সারসাইজ হয়। অন্য এক্সারসাইজ হয় না, ওদের নরমালি অ্যাসেম্বলিতে এটা করানো হয় রিদমিক এক্সারসাইজ। সো মিউজিক থাকে, টিচার থাকে, ডান্স করে, সেই টিচারের সাথে সাথে বাচ্চারাও মিলায়।
সো এটা হচ্ছে রিদমিক এক্সারসাইজ, বাচ্চারা এটা খুব এনজয় করে। বাট বড়রা কিন্তু এটা নর্মালি এনজয় করে না, কারণ বড়রা মুভমেন্ট তুলনামূলক কম পারে, কিন্তু বাচ্চারা ফলো করে, তাদের টিচারকে ফলো করে, ম্যাডামকে ফলো করে, সো তারা ভালো এটা এনজয় করে। আর ইন্ডিয়াতে যে কোনো প্রোগ্রামে রিদমিক এক্সারসাইজ বা ওই যে জুম্বা ডান্স এগুলা রাখা হয়। এটার প্রয়োজনীয়তা আমরা অলমোস্ট জেনেছি। শারীরিক ফিটনেস বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক মিথস্ক্রিয়া ও দলগত কাজ, এটা ইম্পর্টেন্ট। গ্রুপে একসাথে ব্যায়াম করার মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি পায়, দলগত কাজের মাধ্যমে সমন্বয় সহযোগিতা দক্ষতা বৃদ্ধি পায়। যখন আপনি দলগত কাজ করবেন নিশ্চয়ই দলের লিডার থাকবে, সো লিডারশিপ কোয়ালিটিজও বিল্ড আপ হবে এর মাধ্যমে। শৃঙ্খলা, যখন অ্যাক্টিভিটিস করবো আমরা একটা গ্রুপ হিসাবে, একটা দল হিসাবে, তখন অটোমেটিক আমাদের শৃঙ্খলা ডেভেলপ করবে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি? আমাদের সময়ানুবর্তিতাও বৃদ্ধি পাবে, শরীরের সমন্বয় ও মোটর স্কিল উন্নয়ন, আমাদের যে শরীরের কোঅর্ডিনেশন আছে, আমরা যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা করি একটার সাথে আরেকটা রিলেটেড, তাই না? তো আমাদের শরীরের এই সবগুলোর কম্বিনেশন, সবগুলোর কোঅর্ডিনেশন, এই স্কিল গুলাও আমাদের ডেভেলপ করে। ঠিক আছে, স্বাস্থ্যকর জীবনযাপনেও এই ব্যায়াম আমরা নর্মালি জানি স্বাস্থ্যকর জীবনযাপনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেগুলার এক্সারসাইজ। সো রিদমিক এক্সারসাইজকে আমরা বলছি কাইন্ড অফ এক্সারসাইজ, যদি এটা বাচ্চাদের ক্ষেত্রে, শুধু বাচ্চারা না, এটা বড়রাও করতে পারে। ঠিক আছে, বাট আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, যখন বড় হয়ে যায় ছেলে মেয়ে, তখন কি আর আমরা ডান্স করবে এটা কি চাই না। বাট ইন্ডিয়াতে দেখবেন ছোট থেকে শুরু করে বড়, ইভেন ওল্ডার এজও, বুড়া বুড়ি সবাই এইগুলা করে, তারা ওইটা ওইভাবে এনজয় করে। বা বাইরের দেশেও দেখবেন আনন্দ ও উদ্দীপনা, এই এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু বাচ্চারা খুবই ইন্সপায়ার্ড হয়, তারা খুব এনজয় করে। কিছু গান আছে, খুবই প্রচলিত কিছু গান আছে, যে বেবি শার্ক এরকম কিছু একটা গান আছে, বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করে। হ্যাঁ, আমাদের স্কুলে ওটা দেখি মাঝে মাঝে ওই গানের সাথে ডান্স করে বাচ্চারা। রিদমিক ব্যায়াম শিশু, যুবক এবং বয়স্ক সকলের জন্য উপকারী, বাট এটা আমরা নর্মালি ইগনোর করি। বয়স্করা যারা একটু এজ বেশি, শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় এটা অ্যালাউ করি। এটা রিলিজিয়াস পারপাজেও হতে পারে, অথবা আমাদের পছন্দের দিক দিয়েও হতে পারে। এটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফিটনেস সেন্টার এবং কমিউনিটি প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত হয় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে। ইভেন ইন্ডিয়াতে এরকম কিছু কোর্সও আছে যে রিদমিক এক্সারসাইজের, অর্থাৎ আপনি একটা ক্লাবে যুক্ত হলেন, সেই ক্লাবে অনেকগুলো মেম্বার আছে, ডান্সার আছে, নির্দিষ্ট রুটিন অনুযায়ী তারা ওই ডান্স প্র্যাকটিস করে। ডান্স প্র্যাকটিস মিন্স ওই রিদমিক এক্সারসাইজ প্র্যাকটিস করে। একই সাথে আপনার সোয়েটিং হয়, ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, আপনার মেন্টাল ডেভেলপমেন্ট হয়, মেন্টাল রিফ্রেশমেন্ট হয়, ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু সেখানে হয়। তাহলে আমরা রিদমিক এক্সারসাইজ সম্পর্কে যা জানলাম, আমরা কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? রিদমিক এক্সারসাইজ ছন্দময় ব্যায়াম, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই সাবজেক্টের টোটাল তিনটা ক্লাস হয়েছে এই সাবজেক্টের উপরে, স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড ড্রিল। এখানে 3টা ক্লাসে আমাদের এই সাবজেক্টটা শেষ হয়ে গিয়েছে। কিছু কিছু সাবজেক্টে আছে, যেমন বেসিক্স অফ স্পোর্টস সাইকোলজি এন্ড ফিজিওলজি, ওখানে অনেকগুলা সাবজেক্ট, অনেক চ্যাপ্টার, ওখানে লম্বা সময় আমাদের দরকার, আমরা ওদিকেও খেয়াল রাখবো। এই জন্য দেখবেন যে অনেক ক্লাস অলরেডি হয়ে গিয়েছে, আরো কিছু ক্লাস বাকি আছে আমাদের, ওগুলা করলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তো সবাই অ্যাটেন্টিভ থাকবেন, ধীরে ধীরে একটু পিডিএফ গুলো দেখার চেষ্টা করবেন যখন সময় পাবেন। অনেক সময় আমরা গাড়িতে বিভিন্ন জায়গাতে ট্রাভেল করি, আপনি যদি মোবাইলে একটা আলাদা ফোল্ডার করে রাখেন, আপনার এই সেমিস্টারে কতগুলো সাবজেক্ট আছে, পিডিএফ গুলো সেখানে সেভ করে রাখেন, মাঝে মাঝে একটু দেখলেন, ফোনে যদি থাকে ফোনে মাঝে মাঝে একটু দেখলেন, একটু পয়েন্ট গুলা দেখলেন। হ্যাঁ, বাসায় সুযোগ পেলে পয়েন্ট গুলো একটু লিখলেন বা মনে করার চেষ্টা করলেন, দেখবেন অনেক উপকার হবে। বুঝতে পেরেছি আমরা? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।